এই উপকূলবর্তী গ্রামের নাম ধলেশ্বরী পাড়া। সমুদ্রের কাছাকাছি হওয়ায় এখানে জীবন কাটে জলে আর জালের সঙ্গেই। গ্রামটা ছোট, কিন্তু মানুষের মন বড়। দিনের বেলা পুরুষেরা নৌকা নিয়ে সমুদ্রে যায়, নারীরা বাজারে মাছ বিক্রি করে, আর বাচ্চারা নদীর ঘাটে সাঁতার কাটে। গ্রামের পাশে বয়ে গেছে একটি নদী, শঙ্খিনী নদী। এই নদী গ্রামের জেলেদের সমুদ্রে যাত্রার একমাত্র পথ। জোয়ারির সময় নদী ক্ষেপে ওঠে আর ভাটার সময় শান্ত থাকে। গ্রামবাসীর বিশ্বাস, এই নদীর বুকের নিচে কোনো রহস্য লুকিয়ে আছে। অনেকে বলে মাঝরাতে নদীর মাঝখানে অদ্ভুত আলো দেখা যায়। কেউ বলে পুরনো অভিশাপ, কেউ বলে কুসংস্কার। এমন রহস্যময় গ্রামের নতুন অতিথি অর্পিতা। ঢাকা শহরের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সাহসী আর কৌতূহলী স্বভাবের। মামা জহিরুলের বাড়িতে বেড়াতে এসেছে। মামা গ্রামে স্কুল শিক্ষক, গ্রামের মানুষ তাকে সম্মান করে। সেদিন বিকেলে অর্পিতা একা বালুচরে হাঁটছিল। সমুদ্রের গর্জন, আকাশে পাখিদের ডাক, সবকিছু তাকে টানছিল। শহরের কোলাহল থেকে দূরে এখানে প্রকৃতির মধ্যে যেন অন্যরকম এক শান্তি। হঠাৎ দেখল নদীর ঘাটে কয়েকজন জেলে নৌকা বেঁধে রাখছে। অর্পিতার কৌতূহল হল, ওরা প্রতিদিন এমন জীবনযাপন করে কেমন করে? ঝড় তুফানের ভয় কেমন সামলায়? ওদের একজন ২৫ বছরের কাছাকাছি এক জেলে সেলিম তাকে দেখে হেসে বলল, আপা, নদী আর সমুদ্র দেখতে ভালো লাগে? অর্পিতা হেসে উত্তর দিল, অবশ্যই, তবে তোমাদের সাহসটা অবাক করে। প্রতিদিন সমুদ্রে যাও, ঝড়ের ভয় লাগে না? সেলিম একটু গম্ভীর হয়ে বলল, ভয় তো লাগে, কিন্তু ভয় পেলে পেট চলে না। মাছ ধরাই আমাদের জীবন। অর্পিতা কিছুক্ষণ নদীর জলে তাকিয়ে রইল। হঠাৎ মাথায় একটা পাগলাটে ইচ্ছে এলো, আমাকে কি একদিন তোমাদের নৌকায় নিয়ে যেতে পারবে? সমুদ্রটা কাছ থেকে দেখতে চাই। সেলিম অবাক হয়ে তাকালো, আপা, এটা খেলা না, সমুদ্র মজা করার জায়গা না, যদি বিপদ হয়? অর্পিতা হেসে উত্তর দিল, আমি ভয় পাই না। আবহাওয়া ভালো থাকলে তো কিছু হবে না, তাই না? একবারের জন্য দেখতে চাই সমুদ্রের মাঝখানে কেমন লাগে। পিছন থেকে আরেকজন অভিজ্ঞ জেলে হারুন এগিয়ে এলো, ঠিক আছে, কাল ভোরে আবহাওয়া ঠিক থাকলে নিয়ে যাব, তবে দেরি করা যাবে না, দুপুরের আগেই ফিরতে হবে। অর্পিতার চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, ঠিক আছে, কাল ভোরে আমি আসব। সেদিন রাতে মামাকে কিছু না জানিয়েই ঘুমাতে গেল অর্পিতা। মনে মনে ভাবল, কাল তার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর দিন হতে চলেছে। কিন্তু সে জানত না, শঙ্খিনীর বুক আর সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এমন এক অজানা বিপদ, যা তার জীবনকে চিরদিনের জন্য পাল্টে দেবে। ভোর রাতের আকাশে তখনও তারা জ্বলছে। গ্রামে মোরগের ডাক শোনা যাচ্ছে দূরে দূরে। সমুদ্রের দিক থেকে ঠান্ডা হাওয়া বইছে, সঙ্গে আনে ভিজে কুয়াশার গন্ধ। অর্পিতার ঘুম ভেঙে গেল। গতরাতের উত্তেজনা এখনও তার শরীরে মনে কাঁপন লাগছে। আজ সে সমুদ্রের বুক দেখবে কাছ থেকে। মামা জহিরুল তখনও ঘুমাচ্ছেন। অর্পিতা ধীরে ধীরে শাড়ি পরে, চুপি চুপি ঘর থেকে বেরিয়ে এলো। আকাশের দিকে তাতালো, অদ্ভুত নীরবতা, যেন কিছু অপেক্ষা করছে। শঙ্খিনী নদীর ঘাটে পৌঁছে দেখল হারুন আর সেলিম ইতিমধ্যেই নৌকা প্রস্তুত করছে। ছোট কাঠের নৌকো, যার গায়ে লবণের দাগ আর পুরনো জালের গন্ধ। নৌকায় কয়েকজন জেলে আরও আসছে, কেউ খাবার আনছে, কেউ বইটা ঠিক করছে। অর্পিতা কাছে যেতেই হারুন হাসল, আপা, ঠিক সময় এসেছেন, ভোরের জোয়ার এখন শান্ত, কিন্তু দুপুরের আগে ফিরতে হবে, নইলে নদের মেজাজ খারাপ হয়। অর্পিতা মুগ্ধ হয়ে চারপাশে তাকাল। কুয়াশার ভেতর শঙ্খিনীর জল আয়নার মতো শান্ত, তবু অদ্ভুত একটা ভারী অনুভূতি বাতাসে। সেলিম নিচু গলায় বলল, শুনেছেন আপা, শঙ্খিনীর পুরনো কাহিনী? এখানে নাকি একসময় এক বিধবা জেলে বউ ডুবে মারা যায়। গ্রামের বুড়োরা বলে তার আত্মা আজও আছে নদীর তলায়। মাঝ রাতে অদ্ভুত আলো জ্বলে ওঠে, আর যারা সেই আলো দেখে, তার ডাকে সাড়া দেয়, তারা আর ফেরে না। অর্পিতা আধা হেসে বলল, হেসব কি সত্যি, নাকি শুধু ভয় দেখানোর গল্প? হারুনের চোখে ভয় ভরা ছায়া। আমরা জানি না, তবে আমি নিজে দেখেছি,
হঠাৎ আবহাওয়া ভালো থেকেও ঝড় উঠে নৌকো উল্টে গেছে, কারও কোনো ব্যাখ্যা ছিল না। অর্পিতা কিছু বলল না, তার বুকের ভেতর এক অজানা শীতল স্রোত বইতে লাগল। নৌকোটা ধীরে ধীরে শঙ্খিনীর বুক চিরে এগোতে লাগল। বৈঠার শব্দ, ঢেউয়ের কলকল আর সিগলের ডাক মিলেমিশে এক অদ্ভুত সিম্ফনি তৈরি করছে। দূরে সমুদ্রের দিকের আকাশে হালকা কালো মেঘের রেখা দেখা গেল। হারুন তাকিয়ে ফিসফিস করে বলল, ওই মেঘ ভালো লাগছে না। আবহাওয়া দপ্তর বলেছিল আজ ঝড় নেই, কিন্তু শঙ্খিনীকে কেউ বোঝে না। অর্পিতা প্রথমে ভয় পেল না। তার চোখে সমুদ্রের সৌন্দর্য, ঢেউয়ের রং, আকাশের বিশালতা, কিন্তু ভেতরে ভেতরে যেন একটা অদ্ভুত অস্বস্তি জন্ম নিচ্ছে। কুয়াশার ভেতর মাঝে মাঝে নদীর মাঝখানে পানির ওপর থেকে অদ্ভুত ঝিলমিল আলো প্রতিফলিত হতে লাগল। সে জিজ্ঞেস করল, ওগুলো কি আলো? সেলিম চুপ করে রইল। হারুন শুধু একবার ফিসফিস করে বলল, সবাই বলে শঙ্খিনীর ডাক ওগুলো। অর্পিতা চুপ হয়ে গেল। ঢেউয়ের গর্জন ধীরে ধীরে বেড়ে উঠছিল। নদীর বুকের শান্ত জলের জায়গায় স্রোত বাড়ছে। আকাশের মেঘ ঘন হতে লাগল। সিগল পাখির দল হঠাৎ উড়ে গিয়ে অদৃশ্য হয়ে গেল। এ যেন আসন্ন বিপদের আভাস। শঙ্খিনী নদী পেরিয়ে নৌকাটি যখন সমুদ্রের মুখে পৌঁছল, তখন ভোরের আলো সম্পূর্ণ ছড়িয়ে পড়েছে। দিগন্ত জোড়া জল, আকাশ আর সমুদ্র যেন একাকার হয়ে গেছে। ঢেউ শুরুতে শান্ত ছিল, কিন্তু নৌকার গা ছুঁয়ে এখন তা একটু বেশি জোরে আছড়ে পড়ছে। অর্পিতা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে সমুদ্রের বুক থেকে যেন অজানা কোনো সঙ্গীত বাজছে। বাতাসের হাহাকার, পাখির ডানা ঝাপটানোর শব্দ আর ঢেউয়ের গর্জন মিলেমিশে যেন এক অদ্ভুত সুরের রূপ নিচ্ছে। সেলিম জাল ছুড়ে দিচ্ছে, হারুন দিক ঠিক করছে, বাকি জেলেরা কাজ করছে অভ্যস্ত হাতে। কিন্তু হঠাৎই দূরের আকাশে কালো মেঘ জমতে শুরু করল। সেলিম থেমে তাকাল। হারুন ভাই, মেঘটা দ্রুত আসছে, এটা ঠিক ভালো লক্ষণ নয়। হারুনের চোখও কুঁচকে গেল। দেখছি, কিন্তু এখনই ফিরলে মাছ ধরাই হবে না, একটু দেখি পরিস্থিতি। অর্পিতা আকাশের দিকে তাকাল। সকাল হয়নি পুরোপুরি, অথচ যেন সন্ধ্যার মতো অন্ধকার নামছে। বাতাসের গতি বেড়ে গেছে। শঙ্খিনীর ঘাট থেকে দূরে চলে আসায় এখন তারা সমুদ্রের মাঝ বরাবর। হঠাৎই অর্পিতা একটি অদ্ভুত আলো দেখতে পেল সমুদ্রের জলে, একটু দূরে, যেন সবুজাব নীল আগুন পানির তলায় জ্বলছে। সে বিস্ময়ে বলে উঠল, ওটা কি, পানির নিচে আলো? সেলিম কাঁপা গলায় বলল, আপা, আপনি যেটা দেখছেন ওটাই শঙ্খিনীর ডাকের আলো। আমি ছোটবেলায় দেখেছি, আর যারা কাছে গিয়েছিল কেউ আর ফেরেনি। অর্পিতার বুকের ভেতর কেমন একটা ঠান্ডা স্রোত বলল। কিংবদন্তির কথা কালকে শুনেছিল, কিন্তু ভেবেছিল কুসংস্কার। এখন নিজের চোখে দেখছে। আলোটা যেন নৌকার কাছাকাছি এগিয়ে আসছে। ঢেউয়ের শব্দ আরও তীব্র হচ্ছে। বাতাসে ভিজে কুয়াশার সঙ্গে এক ধরনের অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়েছে, যেন পচা সামুদ্রিক শৈবাল আর লবণের তীব্রতা মিশে গেছে। হারুন হঠাৎ চিৎকার করে উঠল, সবাই জাল গোটাও, আমাদের ফিরতে হবে এক্ষুনি। কিন্তু দেরি হয়ে গেছে। দূরের মেঘ আচমকা বজ্রপাতের মতো ফেটে পড়ল, গর্জন করে উঠল আকাশ। ঢেউ কয়েক গুণও উঁচু হয়ে উঠল। নৌকা দুলতে শুরু করল ভয়াবহভাবে। অর্পিতা আঁকড়ে ধরল নৌকার ধারে বাঁধা দড়ি। তার হৃৎস্পন্দন কানে তালা লাগিয়ে দিচ্ছে। জলের নিচের আলোগুলো হঠাৎ যেন চারদিক ঘিরে ফেলল নৌকাটিকে। এটা কি সত্যিই কোনো প্রাকৃতিক ঘটনা, নাকি শঙ্খিনীর সেই অভিশাপ যার কথা গ্রামবাসী বলে এসেছে এতকাল? সেলিম কাঁপা গলায় ফিসফিস করে বলল, আমার দাদু বলতো, যে আলোদের দিকে তাকায় তার মনে এক অদ্ভুত টান লাগে, নৌকা যেন নিজেরাই সেদিকে চলে যায়। ঠিক তখনই অর্পিতা অনুভব করল নৌকাটা সত্যিই যেন কারো অদৃশ্য টানই আলোদের দিকে এগিয়ে যাচ্ছে। হারুন প্রাণপণে বৈঠা ঘোরাচ্ছে উল্টো দিকে, কিন্তু তাতে কিচ্ছু হচ্ছে না। আকাশের বজ্রপাতের আলোয় দেখা গেল দূরে বিশাল ঢেউ তৈরি হচ্ছে। এমন ঢেউ জেলেরা শুধু ঝড়ের মাঝেই দেখে। অর্পিতা চোখ বন্ধ করল। তার মনে হল সমুদ্রের গভীর থেকে কেউ তাকে ডাকছে, একটা নারীর কণ্ঠ, খুব করুণ কিন্তু খুবই আকর্ষণীয়। এসো,
এসো, ফিরে যেও না। তার মাথা ঘুরে গেল। এটাই কি সেই কিংবদন্তির সত্যি, নাকি ভয় আর আবহাওয়ার চাপে বিভ্রম হচ্ছে? নৌকা এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ঢেউ আরও উঁচু হচ্ছে, বাতাস হু হু করে বয়ে যাচ্ছে, আর সেই আলো, এখন তারা পুরো নৌকার নিচে ছড়িয়ে পড়েছে। হারুন চিৎকার করে উঠল, বাঁচার জন্যে যদি কিছু করতে চান, চোখ বন্ধ করুন, আলোদের দিকে তাকাবেন না, কিছুতেই না। অর্পিতা মরিয়া হয়ে চোখ বন্ধ করল, কিন্তু কান থেকে সেই নারীর কণ্ঠর ডাক সরল না। তার মনে হল যেন পানির তল থেকে কেউ হাত বাড়িয়ে দিচ্ছে তাকে ধরার জন্যে। আকাশ হঠাৎ কালো চাদরের মতো ঢেকে গেল। বজ্রপাত যেন দিগন্তকে ছিঁড়ে ফেলছে। ঢেউ একটার পর একটা দানবের মতো উঁচু হয়ে নৌকার ওপর ঝাঁপিয়ে পড়ছে। হারুন চিৎকার করে উঠল, বৈঠা সামলাও, সবাই ধরে থাকো, না হলে পড়ে যাবে। কিন্তু ঝড়ের তাণ্ডবের সামনে মানুষের চিৎকার খুব ক্ষুদ্র হয়ে গেল। অর্পিতা দড়ি শক্ত করে ধরে আছে, তার পুরো শরীর ভিজে গেছে। মনে হচ্ছে সমুদ্রের বুক থেকে কোনো অদৃশ্য শক্তি তাদের টেনে নিচ্ছে। সেলিম ফিসফিস করল, ওই ডাকটা শুনছেন? কেউ যেন নিচ থেকে ডাকছে। অর্পিতার চোখ ভয়ে বড় হয়ে গেল। সে স্পষ্ট শুনতে পাচ্ছে সেই করুণ নারী কণ্ঠ, এসো, এসো আমার কাছে। হঠাৎই নৌকার নিচের পানিতে জ্বলন্ত সবুজ আলো আরও উজ্জ্বল হল। ঢেউয়ের ফাঁকে ফাঁকে মনে হল যেন পানির নিচে একটি নারীর অবয়ব ভেসে বেড়াচ্ছে, চুলগুলো ছড়ানো, চোখ দুটি অস্বাভাবিকভাবে জ্বলছে। হারুন কুরআনের আয়াত পড়তে লাগল। অন্য জেলেরা চিৎকার করতে করতে বৈঠা চালাচ্ছে, কিন্তু ঢেউয়ের তাণ্ডব থামছে না। নৌকোটা এদিক ওদিক দুলে যাচ্ছে, যেন যে কোনো মুহূর্তে উল্টে যাবে। একটা বিশাল ঢেউ নৌকার গায়ে ধাক্কা দিল। সেলিম হঠাৎ পড়ে গেল নৌকার একপাশে, পানিতে ঝাঁপিয়ে পড়ল। অর্পিতা চিৎকার করে উঠল, সেলিম! সে দেখল পানির নিচে সবুজ আলো সেলিমকে ঘিরে ফেলেছে। সেলিমের হাত যেন কারো অদৃশ্য টানে নিচের দিকে যাচ্ছে। তার মুখে আতঙ্ক জমে গেছে, কিন্তু সে চিৎকারও করতে পারছে না। হারুন মরিয়া হয়ে দড়ি ছুঁড়ো দিল, সেলিম, ধরো, তোমার চোখ বন্ধ করো, আলোয় তাকিও না। সেলিম অর্ধমৃতের মতো দড়ি ধরল। হারুন আর অন্য জেলেরা টেনে তাকে নৌকায় তুলল। তার চোখ ফাঁকা, মুখে ফিসফিসানি। ও, আমাকে ডাকছিল। কত করুণ সেই ডাক! অর্পিতার বুকের ভেতর কাঁপুনি শুরু হল। তার মনে হল এই ডাক শুধু সেলিমকে নয়, তাকেও টানছে। এদিকে ঝড় আরও ভয়ঙ্কর হয়ে উঠল। নৌকার এক পাশ ভেঙে গেল, পানি ঢুকতে শুরু করল। হারুন চিৎকার করল, সবাই বালতি দিয়ে পানি ফেলে দাও, নয়তো আমরা ডুবে যাব। ঢেউয়ের গর্জন আর বজ্রপাতের শব্দে পৃথিবী যেন কেঁপে উঠছে। অর্পিতা চোখ বন্ধ করে মনের সব শক্তি দিয়ে সেই ডাক উপেক্ষা করার চেষ্টা করল। ঠিক তখনই বজ্রপাতের আলোয় দূরে দেখা গেল নদী সমুদ্রের সীমানায় একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। নারীর মতো অবয়ব, কিন্তু মানুষের চেয়ে অনেক বড়। চুল ছড়িয়ে সমুদ্রের জলে নাচছে, তার চোখ সবুজ আলোয় জ্বলছে। অর্পিতা শিউরে উঠল। এটাই কি সেই শঙ্খিনী দেবী, নাকি শুধু বিভ্রম? হারুন কাঁপা গলায় দোয়া পড়ছে, জেলেরা প্রাণপণ লড়ছে, ঢেউ যেন নৌকাটাকে আরও গভীরে নিয়ে যাচ্ছে। হঠাৎ একটা তীব্র বজ্রধ্বনি আর বিশাল ঢেউ একসঙ্গে আছড়ে পড়ল নৌকার ওপর। অর্পিতার শরীর ছিটকে গেল আকাশে, সব কিছু অন্ধকার হয়ে গেল। অর্পিতার চোখে প্রথম যে আলো এসে পড়ল সেটা ছিল ভোরের নরম রোদ। চারপাশে তীব্র নোনতা গন্ধ, শরীর ব্যথায় অবশ। সে ধীরে ধীরে চোখ খুলে বুঝতে পারল সে বালির ওপর শুয়ে আছে। তার চারপাশে ছড়িয়ে আছে ভাঙা বৈঠা, ছিঁড়ে যাওয়া জাল আর ভাঙা নৌকার কাঠ। সে বুঝতে পারল তারা আর সমুদ্রে নেই, কোনো এক অজানা তটে ভেসে এসেছে। কিন্তু বাকিরা? সে মাথা তুলে চারপাশে তাকাল। দূরে হারুনকে দেখা গেল, অচেতন অবস্থায় বালির ওপর পড়ে আছে। সেলিমও আছে, তবে তার কাঁধে গভীর ক্ষত। দুইজন অন্য জেলে জেগে উঠেছে, কিন্তু তারা ভীষণ আতঙ্কে কাঁপছে।
বাকিদের দেখা নেই। অর্পিতার গলা শুকিয়ে গেছে। সে হামাগুড়ি দিয়ে হারুনের কাছে গেল। ধরুন ভাই, উঠে দাঁড়ান, আমরা বেঁচে গেছি। হারুন ধীরে ধীরে চোখ খুলল। তার চোখে এক ধরনের ভয় আটকে আছে। ওটা কি স্বপ্ন ছিল না সত্যি? আমি ওর চোখ দেখেছিলাম, সবুজ আলো, সে ডাকছিল আমাদের। অর্পিত কেঁপে উঠল। সে নিজেও সেই ডাক শুনেছিল, সেই আলো দেখেছিল। কিন্তু এখন দিনের আলোয় সবকিছু যেন স্বাভাবিক মনে হচ্ছে। তবু বুকের ভেতরে ভয়টা রয়ে গেছে। সেলিম কাপা গলায় বলল, আমরা জানি না আমরা কোথায় আছি। এটা শঙ্খিনী নদীর ঘাট নয়, আমি এই তট কখনো দেখিনি। তারা চারপাশে তাকালো। দূরে জঙ্গলের মতো ঘন বন, সামনে সমুদ্র। এই তটটা যেন গ্রাম থেকে বহু দূরের অচেনা জায়গা। ঠিক তখনই সেলিমের চোখ বিস্ফারিত হল। সে ফিসফিস করে বলল, আপারা, দেখেন ওটা। সবাই সমুদ্রের দিকে তাকালো। দূরে ঢেউয়ের ভেতর ভেসে বেড়াচ্ছে ভাঙা নৌকার টুকরো, আর তার নিচে অদ্ভুত সবুজাভ আলো। আলোটা ধীরে ধীরে মিলিয়ে গেল, যেন সমুদ্রের গভীরে চলে যাচ্ছে। হারুন কাপা গলায় বলল, আজ আমরা বেঁচে গেছি, কিন্তু সবাই না। যারা আলোকে অনুসরণ করেছে তারা ফেরেনি। শঙ্খিনীর ডাক সত্যিই আছে। অর্পিতা কিছু বলল না। তার মনে হল সেই ডাক এখনও তার কানে বাজছে, মৃদু, করুণ কণ্ঠে। হঠাৎ দূরের জঙ্গল থেকে ভেসে এলো কোনো অদ্ভুত শব্দ, যেন কারুর গলা চাপা হাসি। সবাই ভয় তাকাল। এটা কি বাতাসের খেলা, নাকি সেই রহস্যময় শক্তিরই অংশ? হারুন গম্ভীর মুখে বলল, এখান থেকে আমাদের ফিরতে হবে, কিন্তু এই জায়গাটা আমি চিনি না। আমাদের নৌকা নেই, আমরা এখন শঙ্খিনীর অভিশপ্ত তটে আটকে আছি। অর্পিতা ধীরে ধীরে আকাশের দিকে তাকাল। ঝড় চলে গেছে, কিন্তু বাতাসে এক ধরনের অদ্ভুত ভারী ভাব রয়ে গেছে। তার মনে হল তাদের বিপদ এখানেই শেষ নয়, বরং আসল রহস্য এখনই শুরু হতে যাচ্ছে। সূর্য ধীরে ধীরে ওপরে উঠছিল। ঝড়ের পর সমুদ্র শান্ত হলেও বাতাসে ছিল অদ্ভুত একটা ভারী ভাব। অর্পিতা ও বাকি চারজন ধীরে ধীরে বসে উঠল। শরীরের ক্ষত, ঠান্ডা আর ক্ষুধা তাদের দুর্বল করে ফেলেছে। হারুন ধীরে ধীরে বলল, আমাদের খাবার নেই, পানি নেই। যদি তাড়াতাড়ি কিছু না পাই, বাঁচা কঠিন হবে। সেলিম কষ্ট করে উঠে দাঁড়াল। তার কাঁধে ব্যথা তীব্র। তবু সে চারপাশে তাকিয়ে বলল, ওপারে বন আছে, হয়তো ফল বা কুয়ার মতো কিছু থাকবে। আমাদের চেষ্টা করতে হবে। অর্পিতা ধীরে ধীরে জঙ্গলের দিকে তাকাল। গাছগুলো অদ্ভুতভাবে ঘন, রোদও পুরোপুরি ভেতরে ঢুকছে না। পাখির ডাক নেই, বরং শোনা যায় ঝোপের আড়ালে হাওয়ার সঙ্গে এক ধরনের অজানা ফিসফিস শব্দ। তারা পাঁচজন ধীরে ধীরে জঙ্গলের দিকে এগোল। বালির তট পেরিয়ে নরম মাটিতে পা রাখতেই ঠান্ডা লাগল। গাছের পাতায় জমা জল ঝরে পড়ছে। অর্পিতার বুক ধুকপুক করছে। কিছুটা ভেতরে যেতেই সেলিম হঠাৎ থেমে গেল। দেখেন, এখানে ফল আছে। একটা বড় গাছের ডালে লাল রঙের কিছু ফল ঝুলছে। সবাই আনন্দে এগিয়ে গেল, কিন্তু হারুন হঠাৎ হাত তুলে থামাল। থামো! অচেনা জায়গার অচেনা ফল খাওয়া বিপদ হতে পারে, বিষাক্তও হতে পারে। তারা অন্য কিছু খুঁজতে লাগল। খানিক দূরে একটা ছোট্ট জলধারা দেখা গেল। সবাই দৌড়ে গিয়ে হাঁটু গেড়ে পানি খেল। ঠান্ডা পানিতে প্রাণ ফিরে এলো, কিন্তু হারুন সতর্ক করল, পানি বেশি খেও না, আর খেয়াল রাখো এটা দূষিত না হয়। এমন সময় ঝোপের আড়াল থেকে হঠাৎ একটা শব্দ শোনা গেল, যেন কেউ পাতার আড়াল থেকে তাদের দেখছে। সবাই থমকে দাঁড়াল। অর্পিতার গলা শুকিয়ে গেল। হারুন চিৎকার করে বলল, কে ওখানে? কোনো উত্তর এলো না, শুধু ফিসফিসের মতো শব্দ, যেন বাতাসে কারোর গলা। অর্পিতা অনুভব করল সেই পুরনো ডাকটা আবার কানে বাজছে, এসো, এসো আমার কাছে। সে মাথা ঝাঁকিয়ে ডাকটা দূর করার চেষ্টা করল, কিন্তু এটা কি সত্যিই তার কানে বাজছে, নাকি শুধু তার ভয়ের ফল? তারা দ্রুত তটে ফিরে এলো। সিদ্ধান্ত হল রাতে সমুদ্রের ধারে আগুন জ্বালিয়ে বসতে হবে, না হলে ঠান্ডায় ও ভয়ে বাঁচা যাবে না। হারুন কাঠ সংগ্রহ করে আগুন ধরাল।
আগুনের উষ্ণতায় সবার শরীরে কিছুটা সাহস ফিরল। কিন্তু রাত নামার সঙ্গে সঙ্গে সমুদ্রের ওপরে আবার অদ্ভুত সবুজ আলো দেখা গেল। দূরে ঢেবের ফাঁকে যেন কারোর অবয়ব নাচছে। সেলিম ফিসফিস করে বলল, ওটা আবার, ও ডাকছে। অর্পিতা আগুনের কাছে আরও সরে এলো। তার বুকের ভেতর অজানা আতঙ্ক বাড়ছে। তারা জানে না এই দ্বীপে কতদিন আটকে থাকবে, কিভাবে ফিরবে। কিন্তু একটা জিনিস স্পষ্ট, এই জায়গায় শুধু প্রকৃতির বিপদ নয়, অন্য কিছুর উপস্থিতিও আছে। রাতে নীরবতার মধ্যে হঠাৎ জঙ্গলের ভেতর থেকে শোনা গেল সেই একই অদ্ভুত চাপা হাসি। অর্পিতার গা শিউরে উঠল। হারুন ধীরে ধীরে বলল, আমরা একা নই, কেউ বা কিছু আমাদের দিকে তাকিয়ে আছে। কাল সকালে জঙ্গলের ভেতর যেতে হবে, না হলে খাবার থাকবে না, না বাঁচার রাস্তা। অর্পিতা আকাশের দিকে তাকাল। ঝড়ের পর চাঁদ উঠেছে, কিন্তু আলো যেন ভীতিকর লাগছে। তার মনে হল তাদের আসল বিপদ এখনও শুরু হয়নি। ভোরের প্রথম আলোতেই হারুন সবাইকে জাগাল। রাতের ঠান্ডায় শরীর জমে গিয়েছিল, কিন্তু জেগে উঠে সবাই বুঝল যদি খাবার না খোঁজা যায় আরেকটা রাত কাটানো অসম্ভব। সেলিমের কাঁধের ক্ষত শুকিয়ে শক্ত হয়ে গেছে, তবুও সে উঠে দাঁড়াল। অর্পিতার মুখে ভয় আর ক্লান্তি, তবু তার চোখে একটা দৃঢ়তা জ্বলে উঠল। হারুন বলল, আজ আমরা জঙ্গলের ভেতরে যাব, খাবার না পেলে বাঁচব না, সাবধানে থাকতে হবে, যে কোনো কিছু ঘটতে পারে। ৫ জন ধীরে ধীরে ঘন জঙ্গলের ভেতর প্রবেশ করল। গাছের ফাঁক দিয়ে আলো কম ঢুকছে, চারপাশে ভিজে পাতার গন্ধ আর অদ্ভুত নীরবতা। কোনো পাখির ডাক নেই, কোনো পশুর আওয়াজ নেই। এই অস্বাভাবিক নীরবতা তাদের ভয় আরও বাড়িয়ে দিল। হঠাৎ দূরে একটা শব্দ শোনা গেল, শুকনো পাতার ওপর কারো হাঁটার শব্দ। সবাই থেমে গেল। সেলিম ফিসফিস করে বলল, আমরা ছাড়া আর কেউ আছে? তারা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। খানিক পর ঝোপ সরিয়ে দেখা গেল এক অদ্ভুত চেহারার মানিস দাঁড়িয়ে আছে। তার চুল এলোমেলো, গায়ে পাতা আর শৈবালের মতো কিছু জড়ানো, চোখের দৃষ্টি অস্বাভাবিক। সে হঠাৎ মাথা ঘুরিয়ে অর্পিতার দিকে তাকাল। অর্পিতার বুক ধক করে উঠল, সেই দৃষ্টিতে ভয় আর কৌতূহল একসাথে। হারুন ধীরে ধীরে বেরিয়ে এসে বলল, আমরা হারিয়ে গেছি, আমাদের খাবার দরকার, পানি দরকার। অদ্ভুত মানুষটি কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল, তারপর ভাঙা গলায় বলল, তোমরা শঙ্খিনীর তটে পড়েছ, এখান থেকে ফিরে যাওয়া সহজ নয়, অনেকেই এখানে আটকে গেছে, ফিরে যেতে পারিনি। অর্পিতা সাহস করে জিজ্ঞেস করল, শঙ্খিনীকে কেন আমাদের ডাকছিল? মানুষটির চোখে অদ্ভুত সবুজ আভা ঝিলিক দিল। সে ফিসফিস করে বলল, শঙ্খিনী অভিশপ্ত আত্মা, এই জলের নিচে তার রাজত্ব। ঝড়ের রাতে সে ডাক দেয়, আর যারা সেই ডাকে সাড়া দেয় তারা আর ফেরে না। আমি বহু বছর ধরে এখানে আছি, ঝড়ের পর এখানে ভেসে এসেছিলাম, যেমন তোমরা। তার কণ্ঠে হতাশা আর আতঙ্ক মিশেছিল। হারুন গম্ভীর হয়ে বলল, তাহলে বেরোনোর কোনো উপায় নেই? অদ্ভুত মানুষটি একটু হাসল, সেই হাসি ভয়ঙ্কর শোনাল। উপায় আছে, কিন্তু শঙ্খিনী এনাও সামলে তা সম্ভব। আগে খাবার খুঁজে নাও, বাঁচো, তারপর বুঝবে কি করতে হবে। সে তাদের কিছু অচেনা ফল আর শিকড় দিল, যেগুলো খাওয়া নিরাপদ। সবাই ক্ষুধার্ত হয়ে সেগুলো খেল। অর্পিতা খাওয়ার সময়ও বারবার সমুদ্রের দিক থেকে আসা অদ্ভুত ডাক কানে শুনতে পেল। মানুষটি বিদায় নেওয়ার আগে বলল, আজ রাতে আগুন নিভিয়ে রেখো, আলো দেখলেই শঙ্খিনীর দৃষ্টি তোমাদের দিকে যাবে। কথা শেষ করেই সে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল। অর্পিতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই জায়গা থেকে আমরা কিভাবে ফিরব? হারুন চোখ বন্ধ করে বলল, যেভাবে হোক আমাদের ফিরতে হবে, কিন্তু এখন বুঝলাম শুধু ঝড়ই আমাদের শত্রু নয়, আরও বড় কিছু আছে। তাদের বুকের ভেতর ভয় আরও ঘন হয়ে উঠল। সন্ধে ঘনিয়ে এলো। সমুদ্রের দিকে তাকিয়ে সবাই বুঝল আজকের রাতটা আরও ভয়ঙ্কর হতে চলেছে। ভোরের প্রথম আলোতেই হারুন সবাইকে জাগাল। রাতের ঠান্ডায় শরীর জমে গিয়েছিল, কিন্তু জেগে উঠে সবাই বুঝল যদি খাবার না খোঁজা যায় আরেকটা রাত কাটানো অসম্ভব। সেলিমের কাঁধের ক্ষত শুকিয়ে শক্ত হয়ে গেছে,
তবুও সে উঠে দাঁড়াল। অর্পিতার মুখে ভয় আর ক্লান্তি, তবু তার চোখে একটা দৃঢ়তা জ্বলে উঠল। হারুন বলল, আজ আমরা জঙ্গলের ভেতরে যাব, খাবার না পেলে বাঁচব না, সাবধানে থাকতে হবে, যে কোনো কিছু ঘটতে পারে। 5 জন ধীরে ধীরে ঘন জঙ্গলের ভেতর প্রবেশ করল। গাছের ফাঁক দিয়ে আলো কম ঢুকছে, চারপাশে ভিজে পাতার গন্ধ আর অদ্ভুত নীরবতা। কোনো পাখির ডাক নেই, কোনো পশুর আওয়াজ নেই। এই অস্বাভাবিক নীরবতা তাদের ভয় আরও বাড়িয়ে দিল। হঠাৎ দূরে একটা শব্দ শোনা গেল, শুকনো পাতার ওপর কারো হাঁটার শব্দ। সবাই থেমে গেল। সেলিম ফিসফিস করে বলল, আমরা ছাড়া আর কেউ আছে? তারা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। খানিক পর ঝোপ সরিয়ে দেখা গেল এক অদ্ভুত চেহারার মানিস দাঁড়িয়ে আছে। তার চুল এলোমেলো, গায়ে পাতা আর শৈবালের মতো কিছু জড়ানো, চোখের দৃষ্টি অস্বাভাবিক। সে হঠাৎ মাথা ঘুরিয়ে অর্পিতার দিকে তাকাল। অর্পিতার বুক ধক করে উঠল, সেই দৃষ্টিতে ভয় আর কৌতূহল একসাথে। হারুন ধীরে ধীরে বেরিয়ে এসে বলল, আমরা হারিয়ে গেছি, আমাদের খাবার দরকার, পানি দরকার। অদ্ভুত মানুষটি কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে রইল, তারপর ভাঙা গলায় বলল, তোমরা শঙ্খিনীর তটে পড়েছ, এখান থেকে ফিরে যাওয়া সহজ নয়, অনেকেই এখানে আটকে গেছে, ফিরে যেতে পারিনি। অর্পিতা সাহস করে জিজ্ঞেস করল, শঙ্খিনীকে কেন আমাদের ডাকছিল? মানুষটির চোখে অদ্ভুত সবুজ আভা ঝিলিক দিল। সে ফিসফিস করে বলল, শঙ্খিনী অভিশপ্ত আত্মা, এই জলের নিচে তার রাজত্ব। ঝড়ের রাতে সে ডাক দেয়, আর যারা সেই ডাকে সাড়া দেয় তারা আর ফেরে না। আমি বহু বছর ধরে এখানে আছি, ঝড়ের পর এখানে ভেসে এসেছিলাম, যেমন তোমরা। তার কণ্ঠে হতাশা আর আতঙ্ক মিশেছিল। হারুন গম্ভীর হয়ে বলল, তাহলে বেরোনোর কোনো উপায় নেই? অদ্ভুত মানুষটি একটু হাসল, সেই হাসি ভয়ঙ্কর শোনাল। উপায় আছে, কিন্তু শঙ্খিনী আর ওর সামলে তা সম্ভব। আগে খাবার খুঁজে নাও, বাঁচো, তারপর বুঝবে কি করতে হবে। সে তাদের কিছু অচেনা ফল আর শিকড় দিল, যেগুলো খাওয়া নিরাপদ। সবাই ক্ষুধার্ত হয়ে সেগুলো খেল। অর্পিতা খাওয়ার সময়ও বারবার সমুদ্রের দিক থেকে আসা অদ্ভুত ডাক কানে শুনতে পেল। মানুষটি বিদায় নেওয়ার আগে বলল, আজ রাতে আগুন নিভিয়ে রেখো, আলো দেখলেই শঙ্খিনীর দৃষ্টি তোমাদের দিকে যাবে। কথা শেষ করেই সে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে গেল। অর্পিতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এই জায়গা থেকে আমরা কিভাবে ফিরব? হারুন চোখ বন্ধ করে বলল, যেভাবে হোক আমাদের ফিরতে হবে, কিন্তু এখন বুঝলাম শুধু ঝড়ই আমাদের শত্রু নয়, আরও বড় কিছু আছে। তাদের বুকের ভেতর ভয় আরও ঘন হয়ে উঠল। সন্ধে ঘনিয়ে এলো। সমুদ্রের দিকে তাকিয়ে সবাই বুঝল আজকের রাতটা আরও ভয়ঙ্কর হতে চলেছে।